শুভ বিকেল জানিয়ে বন্ধুদের আজকের মার্কেট আপডেটটা শুরু করছি। আমরা বৃহস্পতিবারে রেগুলার অ্যানালাইসিসটা দিতে পারিনি কর্মব্যস্ততার কারণে, এটা অলরেডি বলেছি। আর সেদিন ইন্ডেক্স আলোচনাটা তার আগের দিনও ইনকমপ্লিট ছিল, কিন্তু শুক্রবারে অ্যানালাইসিসটা দিয়েছিলাম। যতটুকু দিয়েছি আমরা ওইটুকুরই প্রতিফলন পেয়েছি মার্কেটে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টাকে আমি কেন বলছি, যেমন 11টার পরে 11:15 পর্যন্ত আমাদের মার্কেট আমাদের প্রতিফলিত এর আগের আলোচনার প্রেক্ষিতে মার্কেটটা বাড়ছিল। এমনকি একটা ছোট্ট একটা রিভার্সাল হবে, আমি বারবারই বলছিলাম, কিন্তু বিভিন্ন আলোচনাতে এটা আমরা অনুমেয় জানি, কিন্তু সেম ডেটে কারেকশন হয়ে যাবে এটা অনেকেরই জানা ছিল না। তো সেক্ষেত্রে এই যে কারেকশনটা হয়ে গেল, ভয়াবহতা রূপ নিল হঠাৎ 50 পয়েন্ট থেকে -50 পয়েন্ট। তো এটা কেন ঘটেছে সেটার কিন্তু ছোটখাটো একটা ব্যাখ্যা আছে আমার কাছে। সেটা হচ্ছে আমি সরাসরি এক্স্যাক্টলি অনলাইন পত্রিকাগুলোকে দোষ দিব একটা কারণে। এখন যেহেতু মার্কেটের পুনর্গঠন চলছে, পুনর্গঠনের যে খারাপ জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেসব জায়গায় প্রশাসক নিয়োগ করে অথবা কমিটি গঠন করে সেগুলোকে তদন্ত করে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা সবাই জানি। এমনকি সেটা হচ্ছিল, কিন্তু যেহেতু পুঁজিবাজার স্পর্শকাতর, সেখানে যে কোনো ধরনের খারাপ নিউজ ভালো নিউজ সবকিছুরই ইম্প্যাক্ট বাজারে পড়ে। এখন ভ্যাকসিনকোর শেয়ার থেকে শুরু করে যে শেয়ারগুলোকে চিহ্নিত করে তদন্ত কমিটিতে দেওয়া হয়েছে সেগুলোর গেম হয়ে গেছে আর 1 থেকে 1.5 বছর আগে, আমাদের ফ্লোর পড়ার আগে। তো সেইগুলোকে নিয়ে এখন টানা হেঁচড়া করে বাজারটাকে এই যে খারাপ পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কি নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা কি অবগত আছেন? এক্স্যাক্টলি আমরা মোহিত সাহেবের আমল থেকে আমরা জানি, উনি রাবিশ বলতো বা এটা সেটা বলতো, তখন থেকে আমরা বাজারটা পড়ে যেতে দেখতাম। দুঃখিত, একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, অফিসে লোক ঢুকে গেলে যেটা হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম প্রসঙ্গটা ডিফারেন্ট হয়ে গেল। 2010 সালে পতনের পরে আমরা অর্থমন্ত্রী মোহিত সাহেবকে দেখতাম। ওনার কাছে কেউ বাজার কেন পড়ে যাচ্ছে, কেন এই নিউজটা এরকম হলো, এটা কোনো প্রতিষেধক আছে কিনা, সে খুবই বিরক্ত হতো এগুলো নিয়ে। এমনকি সে বলতো এটা একটা রাবিশ বাজার, তার প্রাইস স্পেকুলেশন হচ্ছে এখানে, এগুলো সে কিন্তু অবলীলা বলে যেত। ভদ্রলোক যেটা বলতো এটা কিন্তু সত্য কথাই বলতো, কিন্তু সেটারও ইম্প্যাক্ট বাজারে পড়ে আরো খারাপ হতো। তো এই হিস্ট্রিগুলো যারা জানে না তাদের এগুলো জেনে দায়িত্ব নিয়ে কাজগুলো করা উচিত। তারা অনলাইন পত্রিকাকে সবসময় সব নিউজ দিতে হবে কেন আমার গোপনীয়তা অন্য জায়গায় আমাকে ফ্লাশ করতে হবে? এটা সাধারণ বিনিয়োগকারীও দেখার দরকারটা কি? কারোরই দেখার দরকার নেই। এই জায়গাগুলো নীরবে সংশোধন হবে, নীরবেই সবকিছু ঘটে যেতে হবে, তাহলেই কিন্তু আমাদের বাজারে মোটামুটি একটা ভালো বাজার আমরা যে কোনো সময় দেখতে পাবো। এখন মার্কেটটা পড়েছে খুব ভয়াবহভাবে। আমার ভলিউমেরও এখানে কোনো ভ্যালু নেই, এটা সেল ভলিউমে সবাই প্যানিক হয়ে বড় ধরনের সেল প্রেশারে যায়, সেটাই ঘটেছে। 49.3 হলো, এটা আর একটু বেশি ছিল পয়েন্টস, 50 পয়েন্টস, এখন 5,679 পয়েন্টস পর্যন্ত বাজার এসে দাঁড়িয়েছে। 64টা অ্যাডভান্স ডিক্লাইন আছে কয়েকটা। এর মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে জিপিকে আজকে একটু মর্নিং থেকে ম্যানিপুলেশন করা হয়েছে। জিপির যে চার্ট প্যাটার্ন আমরা দেখেছি সেটা কিন্তু কারেকশনের কথা ছিল, কারেকশন হওয়ারই কথা, যে টাইপের ক্যান্ডেল করে করে আগাচ্ছে এটা কিন্তু বাড়ার কথা না। তো সে বাড়ার কথা নার মধ্যে হঠাৎ করে এটাকে 6 টাকা বাড়তি দিয়ে মর্নিংয়ে
46, 45, 46 টাকা ট্রেড হতে দেখেছি। তো গতদিন ছিল 37, 38 টাকা, তারপর 43 টাকা যদি হয়, 6 থেকে 7 টাকা দাম বাড়িয়ে এটাকে ধরে রাখা হয়েছে। এটার পাশাপাশি কিছু শেয়ারকে বাড়িয়ে পয়েন্টসগুলোকে উন্নতি করা হয়েছে। তো এটা যদি পরিকল্পিতভাবে করে, তাহলে পয়েন্টসগুলো ধরে রাখার সক্ষমতা না থাকলে এই কাজটা করার মেনে এইসব ইঞ্জিনিয়ারিং করা দরকার কি ছিল? সাধারণ পিপল এমনি ক্ষতিগ্রস্ত, তার ভিতরে তাদেরকে আরো প্যানিক করে বাজারকে আরো লুজিং করলো। এখন আমি বলবো, আজকে যে পর্যায়ে বাজার যেভাবে পড়েছে, এতে করে বিন্দুমাত্র কোনো মানে ভরসা আগামী দিন বা আগামী পরশু কারোর মধ্যে থাকবে, এটা আমি প্রত্যাশা করিনি। দেখা যাবে যে আগামী দিন শুরুতে বড় ধরনের পতন দিয়ে মার্কেট শুরু হচ্ছে। তো সেই শুরুটা কেন হবে সেটা আমরা চার্ট অ্যানালাইসিসে দেখাবো, বলবো। এখানে আমরা এসটি টপ 10 গুলা দেখার জন্য 10% হিট করেছে কিনা, সেখানেও 10% নাই, 9% কাছাকাছি আছে একটা, আর কয়েকটা ব্যাংক লিজিং কিছুটা হালকাভাবে ধরে রেখেছে। সিমেন্ট সেক্টর এখনো ভালো আছে। মোটামুটি সবগুলো, যেমন তরমুজকে আমি দেখেছিলাম 12 টাকা প্রাইস বাড়তে, সেটা এখন 4 টাকা 60 পয়সা। কনফিডেন্স সিমেন্ট 6 টাকা দাম বেড়েছিল, এখন 2 টাকা 90 পয়সা। এই টাইপের অনেক উপর। যে শেয়ারগুলো 20-30 পয়সা বেড়েছে সেগুলো সবগুলো মাইনাস। এর মধ্যে আমরা গতদিন প্রায় 60-70টা শেয়ার অ্যানালাইসিস দিয়েছি। যে শেয়ারগুলো অ্যানালাইসিস দিয়েছি, ইন্ডেক্স যদি, একটা কথা আমি কালকে বলতে ভুলে গেছি, যদি ইন্ডেক্স কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে আমাদের প্রতিটা অ্যানালাইসিস কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মানে নিচের দিকে যাবে। তাই বলে একদিনে যেমন তমিজ আমাদের কালকে অ্যানালাইসিসে ছিল, সেটা আপ ট্রেন্ডে ছিল, অনেকগুলো স্টাইল ছিল আপ ট্রেন্ডে। তা আমি কিন্তু অবলীলে বলেছি আপনাদেরকে, যেগুলো আপ ট্রেন্ডে আছে সেগুলো আপ ট্রেন্ডেই যাবে, আর যেগুলো ডাউন ট্রেন্ডে আছে চরম আরো খারাপ হবে, সেগুলোর কথা বলেছিলাম। এখন আমরা দেখবো যে টপ 10 10% হিট করেছে, সেটার সংখ্যা তো অবশ্যই বেশি থাকবে। সেটা কতটুকু বেশি সেটা একটু দেখার দরকার। এটা হচ্ছে যেমন রুফাইল লাইফ ম্যানিপুলেশন শেষ করেছে, শেষ করে এখন যথারীতি যেখানে যাওয়ার দরকার সেসব জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছে, মানে পড়ছে। তো সেটাকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি অলরেডি। প্রতিদিনই এখন বামে হলরেট করে কিনে দেখার ব্যাপার আছে। যারা শেয়ারটাতে অনেক উপরে ইনভেস্ট করেছে তাদের উপর আজকে এখন সেটা বুঝতে হবে। সিপ্রালের ক্ষেত্রে গতকাল অনেকে আবারও বলেছিলেন, আমি ইন্টেনশনালি গতকালকে সিপ্রাল নিয়ে কোনো কথা বলিনি। কথা না বলার একটা কারণ হচ্ছে, তার ইয়ারলি যদি সবকিছু টাচ করতে হয় হিস্ট্রিকে, তাহলে কিন্তু ওর 42-43 টাকায় শেয়ারটাকে আসতে হবে। আমরা মান্থলি চার্ট যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে এটা প্রায় ওইটার কাছাকাছি চলে আসছে, মানে ওই জোনটার কাছাকাছি যেখান থেকে শেয়ারটাকে উত্থান করা হয়েছিল, অ্যাকচুয়ালি 42 টাকা। তো আজকে যেহেতু 10% পড়েছে, পার্সেন্টেজ যেহেতু এখন নাই, 10% পড়েছে, তো সেই 10%-এর হিসাব মতো আরেকদিন পড়লেই কিন্তু হিস্ট্রি টাচ হয়ে যাবে। তো এই হিস্ট্রি টাচের পরে শেয়ারটাকে পুনর্গঠিত হবে, বিভিন্নভাবে চলবে। এটা গতকালকে আলোচনায় অনেকবার বলেছিলেন। তো আজকে আবারও বলে নিলাম আপনাদেরকে, ফাইনালি আপনাদের ডেস্টিনেশনটা দেখে নেবেন। আর এটা ছাড়া নতুন শেয়ারগুলোর মধ্যে টেকনো ড্রাগস ছিল। আচ্ছা, ওরিয়েন্ট নিউট্রিশন সম্বন্ধে আমি গতকালকে বলেছি, সেটা ঘটেছে অলরেডি। আর টেকনো ড্রাগস ছিল, দেশবন্ধুও বলেছে গতকালকে এটা পড়বে। যেগুলো পড়বে বলেছিলাম সেগুলো ইন্ডেক্স বাড়ার সময় কিন্তু অত বেশি বাড়তে পারে না, 10-20 পয়সা বেড়েছিল। তো একটু বেড়েও কিন্তু মোটামুটি যে পজিশনে গেছে এটা অনেক ভালো। আচ্ছা, এশিয়াটিক এবং নতুন যে শেয়ারটা মেডিসিন সেক্টরের সেক্টরে দিয়েছিলাম, প্যারামাউন্ট ব্রোকারেজ হাউস সাম্মানের শেয়ার নিয়ে কারসাজি করেছে, যেটার কারণে প্যারামাউন্টের গতি প্রকৃতির সুবিধা নেই। সরি, টাওয়ারলি চার্ট রয়েছে বা ডেইলি চার্টটা দেখি। তারপরে এশিয়াটিক এবং টেকনো ড্রাগস, এই দুটো শেয়ার আমি বলেছিলাম 6
সুইংটা হওয়ার পরে কিন্তু এখন আবার যথারীতি নিচের দিকে চলে আসছে। এখন আমরা চলুন আমরা এগুলো দেখে আসলে খুব বেশি সুবিধা হবে না এখন, কারণ মার্কেট যখন একটা নেগেটিভ ট্রেন্ডে চলে যায় তখন কিন্তু আর ট্রেন্ড সহজে রিভার্সাল করতে পারে না। তো আমরা এটাকে রিসেন্টলি আমাদের বাজারটা যেখান থেকে বাড়তে দেখেছি আমি আওয়ারলি চার্টটা নিয়ে আসছি সাথে আগে, কারণ হচ্ছে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। ট্রেন্ড লাইন যে কত ভালো কাজ করে বাজারে সেটা দেখার জন্যই বললাম। আমাদের বাজার কিন্তু মূলত ভেঙে পড়ে 2রা সেপ্টেম্বর, সেটা শুধু আপ ডাউন করে কিছুটা নিচে আসে বৃহস্পতিবার পর্যন্ত। তো বৃহস্পতিবার ছিল 5 তারিখ, মানে 3 দিন ধরে যতটুকু পড়েছে ওটার পর একটা আপসুইং হবে এটা আমরা আশাবাদী ছিলাম। সে আপসুইংটা আজকে হয়েছে, কিন্তু সেটা যে আজকেই কারেকশন করবে এটা কোনোভাবে কাম্য ছিল না। এটা অ্যাটলিস্ট 5800 পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যাওয়ার। তো ততটুকু না গেলেও মোটামুটি 50 পয়েন্ট বেড়ে যতটুকু গিয়েছিল সেটা যদি ধরে রাখতে পারতো একদিন পরে পড়লেও, তাহলে আমরা অ্যানালাইসিসের বাধ্যবাধকতাগুলো খুঁজে পেতাম। তো যেহেতু আজকেই বেড়ে আজকেই পড়ে গেছে, খুব বাজেভাবে পড়েছে, আমরা আর এটার ভালো সাপোর্ট খুঁজে লাভ নেই। এখন আমার ধারণা যেটা মনে হচ্ছে 5679, তো 5600-তে মেইন সাপোর্টটা আছে। এর আগে যে সাপোর্টটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু এবার এই সাপোর্টটা মানবে এটা আমার আর বিশ্বাস হচ্ছে না। এবার সেই সাপোর্টটা না মানলে আসলে আমাদের ইন্ডেক্স কোথায় আসতে পারে। আমরা ডেইলি চার্টে চলে আসলাম। ডেইলি চার্ট টাইম ফ্রেমে আমি লাস্ট ডেতে একটা কথা বারবার বলেছি, আমরা যে চ্যানেলটা আপ ট্রেন্ড ড্র করেছি সেটা ব্রেকআউট করার পরেও কিন্তু সেটার ভিতরে প্রাইস ঢুকেছে। এটা ছাড়াও আমরা যে মেজর যে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম রেসিস্টেন্সের জন্য, সেটা এর আগেও প্রত্যেকদিন টাচ করে পড়েছে, আজকেও কিন্তু টাচ করে পড়েছে। সেটা ছিল 5800 পয়েন্টসের কাছাকাছি, আমি যেটাকে মার্কিং করে রাখলাম। এমনকি আজকে দিনে সেটা শেষ করে এমনভাবে নিচে গেছে, মেজর যে সাপোর্ট ছিল সেটা অলরেডি ভেঙে গেছে। এই ধরনের যখন সাপোর্ট ভেঙে যায় তখন কিন্তু পতনটা অনেক লম্বা হয়। তো সেই পতনটা কিরকম হতে পারে, দুইভাবে হতে পারে। আমি সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা এটা একটা হাইট ড্র করতে পারি উত্থান আর পতনের, কারণ এটা পতন ছিল আর এটা উত্থান ছিল। এই সুইংটা সেটাকে যদি আমি পরিমাপ করি তাহলে কিন্তু আমাদের এবারে পতনটা কিন্তু এরকম লম্বা হয়ে 5200 পর্যন্ত চলে আসার কিন্তু সুযোগ আছে, আমাদের সেখানেই সাপোর্ট আছে। তো এটা তো আর একদিনে ঘটবে না, এটা ঘটতে হলে 1-2 মাস লেগে যাবে। তো এক্স্যাক্টলি কি আসলে 1-2 মাসে এতটুকু আসবে, বা নতুন যারা দায়িত্ব নিচ্ছে ওরাকে আসতে দেবে? তো ওরা যদি অতটুকু আসতে না দেয় তাহলে আমি ধরে নিলাম যে সেটার পরিমাণটা এরকম হবে। এটা এই পরিমাণটা আমি এটা মেজারমেন্টে জাস্ট এখানে নিয়ে আসছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের চ্যানেলের ভিতরেই কিন্তু প্রাইসটা আসবে। তার মানেটা হচ্ছে 5400 পয়েন্টস। এই পয়েন্টসটাকে ধরে আপনারা মোটামুটি না কিন্তু ঘুমাতে পারেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এর আগে আমি আর কোনো আশা করতে পারি না, আশা করতেও চাই না। আমি 5600-তে একটা সুইং হবে, 5600 এসে কিন্তু আবার একটু ট্রেন্ড নেবে। কিন্তু এগুলোতে যারা এক্সপার্ট আছেন ভয়ঙ্কর, তারাও কিন্তু ধরা খাওয়ার সুযোগ আছে। তো এইসব জায়গায় কারোরই ট্রাই করা উচিত না, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, কারণ এগুলো খুবই রিস্কি একটা ট্রেডিং সাইকোলজি। তো এই জায়গাগুলোর হিসাবের বাইরে আমি কয়েকটা শেয়ার আনলাম। এখন চলুন আমার এক প্রিয় ভাই কিছুদিন আগে একটা বটো নিয়ে এটা চার্ট অ্যানালাইসিস দিয়েছিলেন। তখন প্রাইস ছিল, এটা লাস্ট এই ক্যান্ডেলটা ছিল 22শে আগস্ট। একটা ফেসবুক গ্রুপে, আমি নাম বলবো না, তখন 35 টাকা ছিল। উনি কিন্তু আসমানের দিকে তীরটি দেখিয়েছিলেন। তো সেখানে আমি একটা ভুলে কমেন্টস করে বলেছিলাম, একজন কমেন্টস করেছিল মানে আর এখান থেকে আর নিচে আসার সুযোগ আছে কিনা। তো মনে হয় উনি উত্তর দিয়েছিল এখান থেকে আর নিচে আসার সুযোগ নেই। আমি বলছি আমি আর অনেক নিচে পেতে পারি। তো সেটার জন্য আমাকে
পরের দিন যখন প্রাইস বাড়ে উনি আমাকে অ্যাড্রেস করে কিন্তু স্ক্রিনশটও পাঠিয়েছেন। আমি ওনাকে সম্মানও করি, বিনয়ের সাথে বলছি একদিন বাড়া বা 2 দিন বাড়ার মধ্যে খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনি হয়তো বলতে পারেন যে মার্কেট পড়েছে, সব শেয়ারে পড়েছে, খুব বেধড়কভাবে পড়েছে। কোনো শেয়ারও যদি না পড়তো, বাজারও যদি না পড়তো, এই শেয়ার কিন্তু হয়তো আজকে আসতো না, 2 দিন পরে হলো কিন্তু এই জায়গাটার কাজ করতো। আমি যেখানে সাপোর্ট জোনে গেছি, আর এখান থেকে এসে উপরে যাবে, ফার্দার এটা আরো নিচে আসবে। কারণ হচ্ছে এটা নিচে হিস্ট্রি টাচ করার আগ পর্যন্ত এই শেয়ারের দাম বাড়াটা খুব টাফ। মানে এই শেয়ার বলবো না, আমি অনেক শেয়ারের কথা একটু আগে কিন্তু আমি এর কথা বললাম, সিপটের হিস্ট্রি দিলাম। আর গতকালকে 60-70টা শেয়ারের মধ্যে যখন আপনাদেরকে অনেকবার আমি বারবারই বোঝানোর চেষ্টা করছি অমুক শেয়ার হিস্ট্রি টাচ করবে, তমুক শেয়ার করবে, তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে মার্কেট আসলে কতটুকু নিচে আসতে পারে। আর এটা ছাড়াও আমি আরেকটা শেয়ার অ্যানালাইসিস দিতে চাই, সেটা হচ্ছে ব্যাডভিসি। কালকেও দিয়েছিলাম, অনেকে বলেছে আজকে ব্যাডভিসি কিন্তু হুবহু একই ঘটনাই ঘটাচ্ছে আমাদের ইন্ডেক্সের মতোই। যেমন 1, 2, 3 যদি আমরা ধরি তাহলে এ বি সি করবে। তো এ বি সি করলে এটা বিভিন্ন জায়গায় চলে আসতে পারে, সেটা মেজারমেন্ট করে বলতে হবে। এই হচ্ছে ব্যাডভিসির হিসাব। এখন মার্কেট যেহেতু করবে আমার নিচের দিকে দেখাতে অনেক সুবিধা, অনেক নিচে আসবে, এগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। তো যাদের কাছে শেয়ার আছে তারা তাড়াতাড়ি তাদের শেয়ারগুলো, স্টকগুলোর সাপোর্ট দেখে ডিসিশন নেবেন। তো এক্ষেত্রে আমি জিপির কথা একটু আগে বললাম, জিপিও কিন্তু মোটামুটি সেই তালিকায় আছে, তবে জিপিকে হয়তো নিচে আনবে না। কারণ হচ্ছে জিপি আজকে ক্লাস করেছে, জিপি দিয়ে জিপি আবার কমে গেছে 4-5 টাকা, সেটাই কিন্তু আবার ইন্ডেক্সে বড় ধরনের প্রভাব ফেলেছে। তো জিপিকে বেশি ফেলবে না। একটা শেয়ার আছে স্কোয়ার ফার্মা। তো স্কোয়ার ফার্মা এখন জিপি, স্কোয়ার ফার্মা, ব্যাডভিসি, এটা ছাড়া সব মাল্টিন্যাশনাল যেসব কোম্পানিগুলোর দাম বাড়ছে, এখন সব শেয়ারে কিন্তু ছোটখাটো কারেকশন হবে। কারেকশন হওয়া ছাড়া শেয়ার বাড়ার আসলে সুযোগ অনেক কম। আর আমাদের নতুন গভর্নমেন্ট যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা যদি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হয়, একটা যৌক্তিক দামে শেয়ারগুলোকে নিতে হবে। ভালো দাম যদি না থাকে তাহলে অনেক বিনিয়োগকারী আকৃষ্ট হবে না। এগুলো করার জন্য কিন্তু অনেক সময় আমাদের যারা ত্রাণকর্তা তারাই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। এটা একটা ব্যাপার। একটা হচ্ছে এই যে নিউজগুলা করা হয়েছে, আইন মেনে চলতে না প্রতিষ্ঠানকে সতর্কতা, তো তারা আজকে ভালো সতর্কতা দেখিয়েছে আমাদেরকে। আর 8 প্রতিষ্ঠান ব্যক্তি জড়িত, তারা মোটামুটি জড়িত ছিল, তারাই ভালো করে মার্কেটটাকে দেখিয়ে দিয়েছে। তো সব জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।